চলুন আজ আমার সাথে দেবভূমি উত্তরাখণ্ডে একটা রোড ট্রিপে, যাতে আপনাদেরকে নিয়ে যাব সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথ অবধি। দর্শন করাবো অনেক পবিত্র মন্দির। আমি এই মুহূর্তে আছি উত্তরাখণ্ডের গুপ্তকাশীতে। এখানে দেখতে যাচ্ছি নৃসিংহদেবের মন্দির, সঙ্গে দেখাবো অলকানন্দা নদীর 4টে গুরুত্বপূর্ণ সঙ্গম। রুদ্রপ্রয়াগ হচ্ছে অলকানন্দা এবং মন্দাকিনী নদীর সঙ্গমস্থল হিসেবে বিখ্যাত। কর্ণপ্রয়াগে এই জায়গাটার নাম হচ্ছে নন্দপ্রয়াগ, এই জায়গাটার নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। আর এই পথেই আমরা পাবো প্রাকৃতিক সৌন্দর্য, যা কিনা প্রতিটা মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। তাহলে চলুন দেবভূমি পরিক্রমা শুরু করা যাক। গুড মর্নিং, নমস্কার। আমি অভিক, আপনাদের হোস্ট আর ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আছি সোনপ্রয়াগের পার্কিংয়ে, আর এখান থেকে আজকে আমাদের গন্তব্য এমন এক জায়গায় যে মন্দির কিন্তু চুরি হয়েছিল। চলুন আজকে ঘুরে আসি বদ্রীনাথ থেকে। আজকে আমরা সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথ যাওয়ার জন্য একটা গাড়ি বুক করেছি 13,000 টাকা ভাড়া দিয়ে। এটা সীতাপুরের বাস স্ট্যান্ড। যারা বদ্রী যাওয়ার বাস ধরবেন তাদের কিন্তু এখান থেকেই এসে বাস ধরতে হবে। আমরা সোনপ্রয়াগ পার্কিং থেকে বেরিয়ে সীতাপুর বাস স্ট্যান্ডের ওপর দিয়ে গিয়ে মেন রোডে উঠব। এটা হচ্ছে আমাদের রুট, মানে এটা ওয়ান ওয়ে রুট আর কি। যখন ঢুকবেন তখন আপনি একভাবে ঢুকবেন, বেরোবেন তখন আরেকভাবে বেরোতে হবে। আর সীতাপুরেও কিন্তু আপনি যদি থাকতে চান প্রচুর হোটেল পেয়ে যাবেন থাকার জন্য। এই সামনে এই বাসগুলোর মধ্যে এই যে হরিদ্বার, বদ্রী সমস্ত বাস পেয়ে যাবেন। কেদারনাথ থেকে বদ্রীনাথের দূরত্ব 240 কিলোমিটার। সোনপ্রয়াগ থেকে বাসে সময় লাগে মোটামুটি 11 থেকে 12 ঘন্টা মতো, আর খরচ পড়ে মাথাপিছু 785 টাকা। যদি আপনারা শেয়ার জিপে যান সেক্ষেত্রে সময় লাগে 10 থেকে 11 ঘন্টা, আর খরচ পড়বে শেয়ারিংয়ে মাথাপিছু 1500 টাকা করে। তবে পুরো গাড়ি বুক করলে এবং আপনারা যদি বার্গেনিং করেন তাহলে 13 থেকে 14,000 টাকার মধ্যে আপনার কিন্তু গাড়ি হয়ে যাবে। কেদারনাথ থেকে বদ্রীনাথের রাস্তায় অনেকগুলো পৌরাণিক স্থান দেখতে পাওয়া যায়, যেটা কিন্তু বাসে গেলে আপনারা কোনোভাবেই দেখতে পারবেন না। তাই এই পৌরাণিক স্থানগুলোর মাহাত্ম্য অনুভব করতে করতে যেতে গেলে আপনাকে কিন্তু পার্সোনাল গাড়ি বুক করতে হবে। যাত্রা শুরু করার পর সোনপ্রয়াগ থেকে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি গুপ্তকাশীতে, এখানকার বিখ্যাত বিশ্বনাথের মন্দির দেখতে, যে মন্দিরের মাহাত্ম্য কাশীর মাহাত্ম্যের সঙ্গে সমান। তো চলুন এগোই, এগিয়ে মন্দিরে পৌঁছে আপনাদেরকে বলছি কেন কথাটা বললাম। গুপ্তকাশী 4,327 ফুট উচ্চতায় অবস্থিত। গুপ্তকাশীর এই মন্দিরটায় ওঠার রাস্তাটা কিন্তু বেশ অনেকটাই উঠতে হবে বাস স্ট্যান্ড থেকে। এখানকার গলি আপনাকে বারে বারে বেনারসের কথা মনে করাবে, তবে পার্থক্য একটাই, গুপ্তকাশীর রাস্তা চড়াইয়ে ভর্তি আর বেনারসের রাস্তা একদমই সমতল। প্রায় 400 মিটার উঠতে হবে, আর এই 400 মিটারটা কিন্তু প্লেন রাস্তায় হাঁটা নয়। হিসাব করে ধরলে প্রায় 1 কিলোমিটারের রাস্তা আমাদের প্লেনের সঙ্গে। আমি এই মুহূর্তে আছি উত্তরাখণ্ডের গুপ্তকাশীতে। আর এই গুপ্তকাশীতে আমরা এই মুহূর্তে ভগবান বিশ্বনাথের মন্দির দর্শন করতে এসেছি, যে মন্দিরের মাহাত্ম্য কাশীর বিশ্বনাথ মন্দিরের মাহাত্ম্যের সঙ্গে সমানুপাতিক। মহাভারতের সময়, মহাভারতের যুদ্ধের পর পঞ্চপাণ্ডব ভাতৃহত্যা এবং ব্রাহ্মণ হত্যার দায়ে অনুতপ্ত ছিলেন, এবং সে সময় তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে এবং অন্যান্য ঋষিদের কাছে সেই দায় থেকে মুক্ত হওয়ার কী উপায় সেটা জানতে যান। এবং তখন তাদেরকে বলা হয় যে ওনারা যদি একমাত্র মহাদেবের সঙ্গে দেখা করেন এবং উনি যদি তাদেরকে ক্ষমা করেন তবেই কিন্তু তারা ওই পাপ থেকে মুক্ত হবেন। তখন মহাদেব ওনাদের উপর ভীষণভাবে অসন্তুষ্ট ছিলেন, তিনি কোনোভাবেই ওনাদের সঙ্গে দেখা করতে রাজি ছিলেন না, এবং সেই রাজি না থাকার কারণে মহাদেব কাশী থেকে পালিয়ে এসে এই গুপ্তকাশীতে আত্মগোপন করেন। তখন খুলতে খুলতে তারা এখানে উত্তরাখণ্ডের গাড়োয়ালে গুপ্তকাশীতে এসে উপস্থিত হন। গুপ্তকাশীতে উপস্থিত হওয়ার পর এইখানে মহাদেব ছিলেন হচ্ছে নন্দীর রূপে,
কিন্তু মধ্যম পাণ্ডব ভীম কিন্তু ওনাকে চিনে ফেলে এবং চিনে ফেলার প্রতিরূপী মহাদেবের লেজ এবং পেছনের পা ধরে ওনাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু মহাদেব তো ভাই মহাদেবই হন, তাকে তো আটকে রাখানো অত সহজ ব্যাপার নয়। ফলে কি হয়, তিনি এখান থেকে মাটিতে আত্মগোপন করেন এবং পরবর্তীকালে পঞ্চকেদারে 5টা বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করেন। তবে এখানে শুধুমাত্র মহাদেবেরই মূর্তি মানে মন্দির নয়, এখানে অর্ধনারীশ্বরেরও মন্দির আছে, মানে মা পার্বতী এবং মহাদেব দুজনের সম্মিলিত রূপের মন্দির আছে। এখানে কিন্তু মণিকর্ণিকা কুণ্ড আছে, যে কুণ্ডের জল একটা গঙ্গার রূপ, আরেকটা হচ্ছে যমুনার রূপ। গঙ্গাকে যেটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে হাতির শুঁড়ের মাধ্যমে, আর যেটা যমুনার জল ইন্ডিকেট করে সেটা কিন্তু গোমুখের মাধ্যমে বেরিয়ে আসে। তো এই পবিত্র জলে কিন্তু এখানে মহাদেবের স্নান হয়। তবে একটা কথা আছে, সেটা হচ্ছে ভারতে কিন্তু প্রধান কাশী মানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বারাণসী। তবে বারাণসী ছাড়াও ভারতবর্ষে কিন্তু আরও বেশ কটা জায়গায় কাশী আছে এবং পৌরাণিক মতে বলা হয় যে কেউ যদি প্রধান কাশী ভ্রমণ করতে না পারেন তিনি অন্যান্য কাশীগুলোকে ভ্রমণ করলেও কিন্তু সমানভাবে পুণ্য অর্জন করবেন। সেগুলো হচ্ছে উত্তরাখণ্ডের মধ্যে একটা হচ্ছে গুপ্তকাশী, নেক্সট হচ্ছে উত্তরকাশী, হিমাচল প্রদেশে আছে মান্ডিতে, পশ্চিম ভারতে আছে নাসিকে, পূর্ব ভারতে আছে ভুবনেশ্বরে, আর দক্ষিণ ভারতে আছে দক্ষিণাকাশীতে। গুপ্তকাশী থেকে বেরোনোর সময় আকাশে মেঘের ঘনঘটা, ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। আর একটু এগোতেই নজরে এলো পাহাড়ি মহিলারা বাড়ির সামনে বসে আরু বা পিচ বিক্রি করছে, আর যেটা দেখে কিন্তু গাড়ি দাঁড় করাতে বাধ্য হলাম। অসাম খেলাম, অসাম। আমি এই প্রথমবার খাচ্ছি, 60 টাকা করে কিলো পড়লো। এখানে পাহাড়ের ওপর বলেই আর নিজেদের গাছ আছে বলে কিন্তু এটা দিতে পারলো। আমাদের ড্রাইভার ভাই বলছিল হরিদ্বারের মান্ডিতে খোঁজ নিয়েছে, ওখানে হচ্ছে 150 টাকা কিলো, আমাদের ওখানে নিচে তো আরও বেশি দাম হবে। আর ছোট সাইজ, এটা বড় সাইজ। আর এটা বড় সাইজ না? আচ্ছা, আর ওটা ছোট সাইজ। পাহাড়ে একদিকে বিভিন্ন গাছের সমারোহ, আরেকদিকে আকাশ মেঘে ভরা, আর তার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি, শুনতে কতই না ভালো লাগে। কিন্তু এই বৃষ্টি যখন মুষলধারে হয় তার ফলে রাস্তা দেখাটাই দুষ্কর হয়ে পড়ে, আর গাড়ির চালক যখন ভগবানের ভরসায় গাড়ির স্টিয়ারিং ঘোরায় তখন কিন্তু এই আনন্দমধুর বৃষ্টি আতঙ্কে পর্যবসিত হতে খুব একটা সময় নেয় না। তবে আমাদের এই ভয়টা কিন্তু খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। 1 ঘন্টা পরেই আকাশ সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে গেল। আমরা এই মুহূর্তে যে জায়গাটা পাস করছি সেই জায়গাটার নাম হচ্ছে অগস্ত্যমুনি, এবং এই জায়গাটা কিন্তু ঋষি অগস্ত্যের নামে নামাঙ্কিত। এই জায়গাটা, যিনি হিন্দু শাস্ত্র মতে একজন খুব গুরুত্বপূর্ণ ঋষি ছিলেন, এবং দেবতাদের সঙ্গে অসুরের যে যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু ঋষি অগস্ত্যের ভূমিকা প্রচণ্ডভাবে ছিল। সোনপ্রয়াগের পার্কিং থেকে পথ চলা চালু করে 2.5 ঘন্টায় 68 কিলোমিটার পথ অতিক্রান্ত আমরা প্রবেশ করতে চলেছি রুদ্রপ্রয়াগ শহরে। আমরা এই মুহূর্তে পৌঁছেছি রুদ্রপ্রয়াগ শহরের ঠিক বাইরে। এই রুদ্রপ্রয়াগ শহরের নাম তো আপনারা সবাই জানেন। রুদ্রপ্রয়াগ হচ্ছে অলকানন্দা এবং মন্দাকিনী নদীর সঙ্গমস্থল হিসেবে বিখ্যাত। এই এমন এক জায়গা রুদ্রপ্রয়াগ যেখানে, যার নাম হয়েছে রুদ্রের নামে, মানে ভগবান শিবের নামে। ভগবান শিবকে আমরা সবাই জানি নৃত্য এবং সঙ্গীতের জনক। সেই ভগবান শিবকে দেবর্ষি নারদ এখানে সাধনা করেছিলেন, এবং সাধনা করে ভগবান শিবকে সন্তুষ্ট করে তার কাছ থেকে সঙ্গীত শিক্ষা লাভ করেন। সেইখানেই থেকে এই জায়গার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ।
রুদ্রপ্রয়াগ থেকে কর্ণপ্রয়াগের রাস্তায় গোচর বলে একটা জায়গা আছে। এখানে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা চেক হবে, এরপরে অবশ্য পাণ্ডবেশ্বরও আরেকবার চেক হবে, কিন্তু এখানে ফার্স্ট টাইম মানে ফার্স্ট ধাপ এখানে একবার চেক হওয়ার। তো রেজিস্ট্রেশন চেক করে আবার আগের দিকে এগোচ্ছি। আমরা এই মুহূর্তে এসে পৌঁছিয়েছি কর্ণপ্রয়াগে। কর্ণের নাম অনুসারে এই জায়গার নাম হচ্ছে কর্ণপ্রয়াগ কেন, আর এখানে কিন্তু অলকানন্দা এবং পিন্ডার এই দুই নদীর সঙ্গমস্থল দেখা যায়। এইটা হচ্ছে পিন্ডার নদী, এইটা, আর এই দিক থেকে আসছে হচ্ছে অলকানন্দা। ওই যে বলুন তো, এইটা হচ্ছে অলকানন্দা, এই দুটো সঙ্গম হচ্ছে এই জায়গাটা। বলা হয় মহাবীর কর্ণের ইচ্ছায় ভগবান শ্রীকৃষ্ণ তার অন্ত্যেষ্টিক্রিয়া এই কর্ণপ্রয়াগেই করেছিলেন। আমরা কর্ণপ্রয়াগে দুপুরে হোটেল কৃষ্ণা প্যালেসে লাঞ্চ করতে এসেছি। এটা সম্পূর্ণরূপে ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। মিক্স ভেজ, রুটি, ভাত, ডাল। খাবারের স্বাদ কিন্তু নো ডাউট খুব ভালো। তখন যেটা বলা হয়নি, এর সঙ্গে একটা আলু মটরও আমরা অর্ডার দিয়েছিলাম। কর্ণপ্রয়াগে 40 মিনিটের লাঞ্চের বিরতির পর আবার বেরিয়ে পড়লাম দেবভূমি পরিক্রমাতে। আবার আকাশ ধীরে ধীরে মেঘাচ্ছন্ন হচ্ছিল, চারপাশে সবুজের সমারোহ আর আকাশের ওই রং যেন একটা হাতে আঁকা ছবির ল্যান্ডস্কেপের কথা বারে বারে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছিল। সে এক ফাটাফাটি অভিজ্ঞতা। আমি এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হচ্ছে নন্দপ্রয়াগ। অলকানন্দা নদীর যে 5টা গুরুত্বপূর্ণ প্রয়াগ আছে তার মধ্যে নন্দপ্রয়াগ হচ্ছে সেকেন্ড গুরুত্বপূর্ণ জায়গা। এখানে অলকানন্দা এবং নন্দাকিনী নদীর মিলন হয়েছে। এইটা হচ্ছে অলকানন্দা, আর এই নদীটার নাম হচ্ছে নন্দাকিনী। আর এই যে দুটো মিলিত হচ্ছে, পরবর্তীকালে কিন্তু এটা আবার অলকানন্দা, এই দুটো নদী এখানে মিলিত হচ্ছে, আর পরে কিন্তু এটা আবার অলকানন্দা হিসেবেই প্রবাহিত হচ্ছে। এই জায়গাটা হচ্ছে নন্দপ্রয়াগ। বলা হয় যে কোনো এক সময় এখানে যদুবংশীয় রাজত্ব ছিল, এবং সেখানকার রাজা নন্দ তিনি এখানে একটা খুব বড় পাথর পরিশুদ্ধ করেছিলেন, এবং তারপরেই এখানে কিন্তু নন্দ মন্দির স্থাপন হয়েছে। নন্দপ্রয়াগ পেরোনোর পরেই আবার ল্যান্ডস্কেপে বিশাল পরিবর্তন। চারপাশের সবুজ শ্যামল ভাব সম্পূর্ণরূপে দূরীভূত হয়ে প্রকৃতি সম্পূর্ণরূপে রুক্ষ। চারপাশে বিভিন্ন দিকে ধসের স্তূপ দেখা যাচ্ছে, আর এরই সঙ্গে দেখেছি বিআরওর অসম্ভব পরিশ্রম রাস্তা সচল রাখার জন্য। এবারে আমরা পৌঁছাতে চলেছি যোশীমঠে, যা উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত। উচ্চতা 6150 ফুট। 2021 সালে নন্দাদেবী জাতীয় উদ্যানে নন্দাদেবী হিমবাহের অংশ ভেঙে পড়ায় ঋষিগঙ্গা এবং ধৌলিগঙ্গা নদীতে আকস্মিক বন্যা দেখা দেয়। তার ফলে এই অঞ্চলের প্রভূত ক্ষতি হয়। 2023 সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিংয়ের গবেষণায় এলাকাটি প্রতি বছর 2.5 ইঞ্চি করে মাটিতে ঢুকে যাচ্ছে, আর এখানেই কিন্তু বৌদ্ধ বিশালের সীতাবাস। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি যোশীমঠে, এবং এখানে দেখতে যাচ্ছি নৃসিংহদেবের মন্দির, যা কিনা ভগবান বিষ্ণুরই অবতার। এবং এই জায়গাটা এই কারণে আরও বিখ্যাত, এখানে কিন্তু শীতকালে বৌদ্ধ বিশালের আবাসস্থল বলা হয়। শীতকালে বৌদ্ধ বিশাল এসে এখানে থাকেন।
বলা হয় যে কলিযুগের শেষ অবস্থায় যখন ভগবান কলিযুগের একদম শেষ অবস্থায় নৃসিংহদেবের ডান হাত পড়ে যাবে, এবং সেই অবস্থায় কিন্তু বলা হয় যে বদ্রী বিশালে যাওয়ার যে রাস্তা এখন বর্তমানে আছে সেই রাস্তাও কিন্তু ল্যান্ডস্লাইডের মাধ্যমে বন্ধ হয়ে যাবে। যোশীমঠের পর আবার নিচে নামা শুরু। তবে 2026 সাল থেকে যারা বদ্রী বিশালে যাত্রা করবেন তাদের জন্য 22 কিলোমিটার রাস্তা কমে যাবে। নতুন রাস্তা তৈরি হচ্ছে যোশীমঠ শহরকে বাইপাস করে, আর তার জন্য নতুন ব্রিজও তৈরি হচ্ছে। বিআরও একদম দায়িত্ব নিয়ে কাজ করছে। ঘড়িতে তখন সন্ধে 6টা, অন্ধকার নেমে আসছে। আশেপাশের পাহাড়গুলো যেন দৈত্যের রূপ ধারণ করেছে। তবে বর্ষাকালে এলে এই পাহাড়ই অনেকটা সবুজ শ্যামলা হয়ে ওঠে। জায়গাটা দিয়ে পাস করার সময় অনেকটা হিন্দুস্তান তিবেট রোডের ভাইবস কিন্তু আপনারা অনুভব করতে পারবেন। আমরা এই মুহূর্তে যে জায়গাটায় আছি এই জায়গাটার নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। ভগবান বিষ্ণুর নামানুসারে এই জায়গাটার নাম হয়েছে, এবং বলা হয় যে নারদ এখানে সাধনা করে ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন। এই দিকটা হচ্ছে অলকানন্দা, এটা হচ্ছে অলকানন্দা। আর धौलीगंगा দাঁড়াও। इधर धौलीगंगा আর এই দিকটা থেকে এই দিকটা থেকে আসছে ধলিগঙ্গা। এই দুটো সংমিশ্রণে অলকানন্দা হিসাবে কন্টিনিউ হয়েছে। চলো গিয়ে আমি এখানটা দাঁড়িয়ে আছি। এই জায়গাটা হচ্ছে গোবিন্দঘাটের ঠিক পরে। যারা যারা হেমকুণ্ড সাহিব আর ভ্যালি অফ ফ্লাওয়ার্সে যাত্রা করতে চাইছেন তারা কিন্তু এখান থেকে আপনাদের নিচের দিকে নেমে যেতে হবে। এই রাস্তা দিয়ে আপনাদের চলে যেতে হবে। এই হচ্ছে নিচের রাস্তা, এই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাওয়া যায়। এই যে আগে রাস্তা চলে যাচ্ছে, কিছুটা রাস্তা অবধি গাড়ি যাবে, তারপর হেঁটে যেতে হবে। এই জায়গাটার নাম হচ্ছে হনুমান চাট্টি। আমরা বদ্রীনাথে বাস স্ট্যান্ডের কাছে সিনট্রি ধর্মশালাতে ছিলাম। আমাদের দুটো রুমের ভাড়া পড়েছে 4000 টাকা। বদ্রীনাথের তাপমাত্রা তখন -5°C। এই ধর্মশালাতে আমরা বেশ মোটাই কম্বল পেয়েছি, যার মধ্যে একটা ঠান্ডা কাটানোর জন্য বিছানাতে আমরা পেতে নিয়েছিলাম। আজকে আমাদের গাড়ির চালক হচ্ছে অশোক ভাই। আপনারা চাইলে ওর সঙ্গে ঘুরতে পারেন, খুব ভালো করে ঘোরায়। আমি ওর মোবাইল নাম্বারটা ডিসক্রিপশানেও দিয়ে দেবো, আর এখানেও একবার বলে দিচ্ছি 9897243362। বদ্রীনাথে পৌঁছানোর পর রাতে ডিনার করতে হোটেলের সামনাসামনি একটা সাধারণ মানের হোটেলে এসেছি। 6টা রুটি, তরকারি, একটা মিক্সড ভেজ টাইপের, রাজমার ডাল আর পেঁয়াজ, এই নিয়ে এর খরচা হচ্ছে 150 টাকা করে মাথা পিছু। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে বদ্রীনাথের গল্পের সঙ্গে। দেখতে ভুলবেন না কিন্তু, আর যদি ভুলে যান তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, ঠিক নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।